হ্যালো। তো দেখো, এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে যে টাইম ডাইলেশন সম্পর্কে, এবং টাইম ডাইলেশনের যে বেসিক ইকুয়েশন, সেই বেসিক ইকুয়েশনটা থেকে আমরা স্টার্ট করব। যেটা আমরা বলেছিলাম, যে এক্সপ্রেশনটা আমরা প্রমাণ করেছিলাম এর আগের ক্লাসে, যেটা হচ্ছে যে ডেল্টা টাউ ইকুয়াল টু ডেল্টা টাউ নট আপন স্কোয়ার রুট অফ 1 - v² আপন c², যেখানে ডেল্টা টিটা কি ডাইলেটেড টাইম, দিস ইজ ডাইলেটেড টাইম, এবং এই ডেল্টা টাউ নট যেটা হচ্ছে বেসিক্যালি প্রপার টাইম। ওকে, এবার দেখো সিম্পলি অনেক সময় আমরা এটি ডেল্টা টাউ না লিখে এইভাবে আমরা সিম্পলি লিখবো অনেক সময় টাউ ইকুয়াল টু টাউ নট আপন √1 - v² আপন c², এবং বিষয়টা সেম বিষয়কে বোঝাচ্ছে। ডেল্টা টাউকে জাস্ট আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর ডেল্টা টাউ নটকে আমরা অনলি টাউ নট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো দেখো, টাইম ডাইলেশনটা স্টার্ট করার সময় থেকেই আমি একটা প্যারাডক্স সম্পর্কে বলেছিলাম, যেটা হচ্ছে যে তোমাদের মোহন প্যারাডক্স। সেই মোহন প্যারাডক্সটা নিয়ে আমি প্রথমে ডিসকাস করব, তারপর আরেকটা প্যারাডক্সের কথা বলবো, যেটা হচ্ছে যে টুইন প্যারাডক্স। এই দুটো প্যারাডক্স আমি ডিসকাস করব। ওকে, তারপর আমরা ফার্দার আরও কিছু কোয়েশ্চেন করব এই টাইম ডাইলেশন সম্পর্কে, এবং এই টাইম ডাইলেশনের অল্টারনেটিভ একটা প্রুফ, মানে যেটা আমরা লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে করলাম, উইথাউট ইউজিং লরেন্স ট্রান্সফরমেশন, একদম ভেরি বেসিক্স ইকুয়েশন থেকে বা ইউজিং পিথাগোরাস থিওরাম আমরা কিন্তু সিম্পলি এটা প্রমাণ করতে পারবো। ওকে, তো সেটা আমি পরে আসছি। তার আগে আমরা বিশেষ করে যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হচ্ছে রেমিডি অফ মুন প্যারাডক্স। ওকে, রেমিডি অফ মুন প্যারাডক্স। তো দেখো, মুন প্যারাডক্সে বেসিক্যালি আমরা কি বলেছিলাম? মুন প্যারাডক্সে আমি বেসিক্যালি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, মনে করো যে কসমস থেকে যে মুন পার্টিকেলসগুলো ওখান থেকে যে পৃথিবীর দিকে আসে, আর্থ সারফেসের দিকে আসে, তাহলে এইটাকে যদি আমি কসমস বলি, তো সেখান থেকে এইটা আমরা সমুদ্র পৃষ্ঠ বা আমরা গ্রাউন্ড বা আর্থ সারফেস যাই বলি না কেন, এইটাকে আমি আর্থ সারফেস বলেছিলাম, আর্থ সারফেস। এবং যদি আমরা মনে করি যে প্রপার লেন্থ কসমস থেকে আর্থ সারফেসের ডিস্টেন্স, সেটাকে যদি আমরা প্রপার লেন্থ হিসেবে ট্রিট করি, তাহলে দ্যাট ইজ এ নট উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। এইবারে ভেবে দেখো, যদি মনে করো এমন হয় যে যে মুন পার্টিকেলসটা এখান থেকে আসছে, সেই মুনের পার্টিকেলসটার সঙ্গেই, মানে মুন পার্টিকেলসটাকে যদি আমরা একটা ফ্রেম বলি, যে কিন্তু একটা লাইটের ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট আসছে, তাহলে সেখানে যদি একটা অবজারভার থাকে, সেখানে যদি আমরা একটা অবজারভারের কথা বলি, মুন পার্টিকেলটার সঙ্গে অ্যাটাচড কোনো অবজারভারের কথা বলি, তাহলে সেই অবজারভারের জন্যে, ভেবে দেখো, সেই অবজারভারের জন্যে এই মুনের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে মুন কতটা ডিস্টেন্স আসতে পারবে। ওকে, কারণ দেখো, আর্থ সারফেসে যদি আমরা থাকি, তাহলে আমরা দেখছি যে আর্থ সারফেস অবধি এই মুন পার্টিকেলসগুলো এখানে পৌঁছানো উচিত। প্যারাডক্সটাতে বেসিক্যালি কী ছিল? প্যারাডক্সটা বেসিক্যালি যেটা বলতে চাইছে যে মুনের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটা যদি আমরা দেখি, সাপোজ টাইম পিরিয়ড বা হাফ লাইফ আমরা যদি বলি, হাফ লাইফ অফ মুন যদি বলি, বা লাইফ টাইম যদি বলি, হাফ লাইফ মানে তো অর্ধেক হয়ে যাবে, লাইফ টাইম বলি, সাপোজ লাইফ টাইম অফ মুন যদি আমরা বলি, দ্যাট ইজ টাউ নট। ওকে, তাহলে এই টাউ নটটা হচ্ছে যে প্রপার টাইম উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার হুইচ ইজ অ্যাটাচ টু দ্য মুন ফ্রেম। ওকে, তাহলে এর জন্য দেখো যে ডিস্টেন্সটা কভার হবে সেইটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। এই যদি ভি স্পিডে আসে, তাহলে সেই এইচটা কত হওয়া উচিত? এইচটা হওয়া উচিত ভি ইন্টু টাউ জিরো। কিন্তু দেখা যাচ্ছে এই ডিস্টেন্সটা যদি আমরা পরিমাপ করি, আমি ডেটা দিয়ে বলছি না, জাস্ট আমি ডেটা না দিয়ে আমি বলছি যে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে ভিটাকে যদি আমরা বসাই একটা স্পিড এবং টাউ জিরোটাকে একটা স্পিড যদি আমরা বসাই, তাহলে দেখা যাচ্ছে সেইটা কিন্তু সাপোজ এইখান অবধি আসছে, সো দিস ইজ দ্য ডিস্টেন্স এইচ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যারাডক্স কি হওয়া উচিত ছিল, মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস কি হওয়া উচিত ছিল, যে আর্থ সারফেসে কোনো মুন পার্টিকেলস পাওয়া যাওয়া উচিত ছিল না। মানে আমরা যদি এই বিষয়টাকে দেখি, লক্ষ্য করি যে মুনের যে টাইম পিরিয়ড, যে লাইফ টাইম পিরিয়ড, তাকে যদি মুনের ভেলোসিটি দিয়ে গুণ করি, তাহলে ভি ইন্টু টি যেটা আসছে, সেটা তো অ্যাকচুয়ালি ডিস্টেন্স কভার্ড বাই দ্য মুন পার্টিকেলস ইন দ্য ফ্রেম অফ মুন, উইথ রেসপেক্ট টু দ্য ফ্রেম অফ মুন। তাহলে যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সটা দেখা যাচ্ছে L0 থেকে কম। তাহলে আর্থ সারফেসে কোনো মুন পার্টিকেলস পাওয়া যাওয়া উচিত ছিল না, কিন্তু পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে সেই বিষয়টাকে আমরা
টাইম ডাইলেশনের হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারবো, টাইম ডাইলেশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। কারণ হচ্ছে যে অবজারভার, ভেবে দেখো, যে অবজারভার এইখানে আছে, যে অবজারভার আর্থ সারফেসে আছে, তার জন্য কি হবে, তার জন্যে এই টাইমটা তো ডাইলেটেড টাইম হবে। ভেবে দেখো, তাহলে ফর আর্থ সারফেস কি হবে বলো, ফর আর্থ সারফেস যদি আমরা বলি, ফর আর্থ সারফেস টাইম ইজ ডাইলেটেড টাইম, টাইম ইজ ডাইলেটেড টাইম, ডাইলেটেড টাইম টাউ। তাহলে যদি তার জন্য টাউ হয়, তখন যে ডিস্টেন্সটা কভার হবে সেটা হচ্ছে ভি ইন্টু টাউ। তখন দেখা যাচ্ছে সেটা L0 সঙ্গে ইকুয়াল হচ্ছে, এবং এই টাউটা আসলে কি, টাউ জিরো আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে আমরা টাইম ডাইলেশন দিয়ে এই মুওন প্যারাডক্সটাকে রিজলভ করতে পারছি, কারণ এই টাইমটা তো বেশি এর থেকে, তাহলে বেশি ডিস্টেন্স যেতে পারবে উইথ রেসপেক্ট টু আর্থ। তাহলে আমরা যারা আর্থ সারফেসে আছি তাদের জন্য অ্যাকচুয়ালি মুওন পার্টিকেলসের যে লাইফ টাইম সেটা বেশি, তুলনামূলকভাবে মুওনের যে রেস্ট ফ্রেম বা মুওনের ফ্রেমে যে অবজারভার আছে সে যে টাইমটা মেজার করছে তার তুলনায়। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মুওন প্যারাডক্স, রিজলভিং অফ মুওন প্যারাডক্স। আচ্ছা, সেম বিষয়টাকে দেখো আমরা অন্যভাবে লেন্থ কন্ট্রাকশন দিয়েও দেখতে পারি। ভেবে দেখো, আর্থ সারফেসে কোনো একজন অবজারভার যদি থাকে, তার জন্য এইটা যদি প্রপার লেন্থ হয়, তার জন্য এইটা যদি প্রপার লেন্থ হয়, ভেবে দেখো, তাহলে যে এখানে আছে মুওনের সঙ্গে যে অ্যাটাচড আছে তার জন্য এইটা কি হবে, কন্ট্রাক্টেড লেন্থ হবে, সেই কন্ট্রাক্টেড লেন্থটি হচ্ছে এইচ। তাহলে দেখো সেম বিষয়টা কিন্তু আমরা লেন্থ কন্ট্রাকশন দিয়েও আমরা এক্সপ্লেন করতে পারছি। ভালো করে বোঝো, এই এল নটটা অ্যাকচুয়ালি প্রপার লেন্থ কার জন্য, এই অবজারভারের জন্য। তাহলে এই অবজারভারের জন্য এই নটটা কি হবে, কন্ট্রাক্টেড লেন্থ, দ্যাট ইজ এইচ। তার মানে এইচ এবং এন নটের মধ্যে এই রিলেশনটা হোল্ড করবে যে এইচ ইকুয়াল টু এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এইচ ইকুয়াল টু কি হওয়া উচিত, এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। দিস শুড হ্যাপেন। এবং ভেবে দেখো, যদি আমি বলি যে এই টাউ নটটা আসলে কি বলো, টাউ নটটা হচ্ছে ভেবে দেখো এইচ আপন এন নট, নয় কি? টাউ নটটা কি আসলে, এই যে মানে এইচটা আসলে কি, এইচটা যদি আমি বলি যে এইচটা হচ্ছে যে কন্ট্রাক্টেড লেন্থ, তাহলে এইচ ইকুয়াল টু দেখো এখানে কত হচ্ছে, ভি ইন্টু টাউ নট। তাহলে সেম এইখান থেকে কি আমরা এটা লিখতে পারবো, এইচ ইকুয়াল টু এন নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। দেখো এই দুটো সমীকরণ থেকে কি আমরা এটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। কারণ দেখো, যদি আমি এইখানে একটা বিষয় লক্ষ্য করি, যে টাউ ইকুয়াল টু আমি লিখতে পারি টাউ নট বাই রুট ওভার অফ 1 মাইনাস বাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো এটা আমি যদি একটু এক্সটেনশন করি জাস্ট, তাহলে এখানটা মুশকিল হয়ে যাবে। এখানে লিখছি দেখো, তাহলে এল নট ইকুয়াল টু আমি লিখতে পারি দেখো ভি ইন্টু টাউ মানে কত বলো, টাউ নট আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ভেবে দেখো, তাহলে এইটা যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে টাউ নট লিখি ভি ইন্টু টাউ নট, তাহলে ভি ইন্টু টাউ নটটা যদি এইচ লিখি, তাহলে কী হবে বলো, এন নট ইকুয়াল টু এইচ আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এইচ আসছে এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, এটাই তো আসা উচিত। তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে টাইম ডাইলেশন এবং লেন্থ কন্ট্রাকশন দুটো আলাদা কোনো ফেনোমেনা নয়, দুটো সাইমালটেনাস, একটার পরিপূরক। ঠিক আছে?